Copyright disclaimer. Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. বোনের বিষয়টায় আসি, যারা আমার বোনকে তুলছো, যে আমার বোন সংসার করতে যায়নি, হ্যাঁ বলছে কি কেউ ভালোবাসতো না ছেলেটা। হ্যাঁ, আরিয়ান আমাকে প্রথমে বলেছিল যে ওর ফ্যামিলির কেউ নেই, আমাকে বলেছিল কেউ নেই, ওর নানির কাছে মানুষ। এরকম তো অনেক আছে তাই না, যে মা বাবা নেই, ঠাম্মি কিংবা দিদা তাদের কাছে মানুষ। আমিও ওটাই ভেবেছিলাম। আর ও যখন বলেছিল না যে মামা বাড়িতে ওর সাথে টর্চার হয়েছিল, খেতে পারতো না ঠিক মতো, আমার না একটা মায়া এসে গেছিলো ওর প্রতি, জানো তো, একটা মায়া এসে গেছিলো, মায়া কাজ করেছিল যে এরকম কষ্ট করেছে। কিন্তু আমি তখন বিশ্বাস করো জানতাম না যে ওর ফ্যামিলি আছে। আমি বিয়ের 3-4 মাস পরে আমি জানতে পারি যে ফ্যামিলি আছে। কেন লুকিয়েছিল, কিসের জন্য লুকিয়েছিল ওইটাই আমি জানি না। কারোর কথায় কান দিচ্ছি না, কিন্তু এমন কথা, মানে এমন কন্ট্রোভার্সি হচ্ছে, মানে অনেক নেগেটিভ ভিডিও করছে, অনেক পজিটিভ ভিডিও করছে। আমি বলছি না যে আমার জন্য পজিটিভই করতে হবে, নেগেটিভ হ্যাঁ হতেই পারে। ওআইটিতে সবাই ভালো, মানে সবাইকে পছন্দ করে না, আমাকে পছন্দ নাই করতে পারে। কিন্তু তোমরা যখন ভিডিও করছো, জেনে ভিডিও করো। সবটা জেনে ভিডিও করলে আমার মনে হয় ভালো হয়। সবটা জেনে ভিডিও করো। এইভাবে মানে জানা নেই শোনা নেই এভাবে ভিডিও করছে, মানে এমন একটা কথা বলছে, মানে সত্যি গায়ে লাগছে। আমার কি হচ্ছে জানো তো, না আমি রাতে ঠিক করে ঘুমোতে পারছি না, কিছু খেতে পারছি। আমার মানে মানসিক একটা টর্চার হচ্ছে। আর একজন বলেছে যে আমি হয়তো ভয় পাচ্ছি। আমি কিসের ভয় পাবো, আমার কিসের ভয় আছে? আমি হয়তো ভয় পাচ্ছি বলে আমি এসছি। আমি ওআইটিতে এর জন্য এসছিলাম যে তার বোন আমাকে এখানে কমেন্ট করছে, যারা কন্ট্রোভার্সি করছে তাদেরকে গিয়ে কমেন্ট করছে। আমি শুধু এটাই জানাতে এসেছিলাম যে তোমার যখন সন্দেহ হচ্ছে, তোমার কাছে যখন প্রমাণ আছে, তাহলে তুমি এখানে আসো, এখানে এসে কথা বলো, এখানে থানাতে যাও। আমি থানার নাম্বারও তাকে দিয়ে দিয়েছি, থানাতে যাও, থানাতে গিয়ে তুমি বলো। এটাই আমি বলতেছিলাম। আর ওরা চাইছে আমি যেন ওআইটিতে না কাজ করি, আমি ওআইটিটা পুরো ডিলিট করে দিই, ওরা সেটাই চাইছে। আমি বলেছি যে আরিয়ানের স্বপ্ন ছিল, আরিয়ানের মানে আমি তো স্ট্যান্ডিং মানে পরে এসে আমি ভিডিও করতে চাইনি যে আমি আর ভিডিও করবো না। ও মানে খুব ভালো লাগতো না, ও আমাকে জোর করে করাতো। এখন আমি চাইছি যে না, ও মানে এই এই ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক ও খুব ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো, ভীষণ। তো আমি চাইছিলাম যে ওর স্বপ্নটা চেষ্টা করার, যে পূরণ করতে পারি কি না। কিন্তু ওর বোন বলছে ওর স্বপ্ন ওর সাথে চলে গেছে, তুমি এখানে করো না, ভিডিও ছেড়ো না। ওর বোন এটাই বলছে। আমি এর জন্য আসতে চাইছিলাম যে এইখানটায় যেন ও খারাপ না বানায় আমাকে, কারণ আরিয়ান শুধুমাত্র আমার জন্য এটাই রেখে গেছে, আর কিচ্ছু রেখে যায়নি আমার জন্য। কালকে বলছে যে আমি নর্মাল ছিলাম, নর্মালভাবে কথা বলেছি, এরকম বলছে। ওই যে বললাম সবাই আমাকে সাহস দিচ্ছে, তার জন্য নর্মাল হওয়ার চেষ্টা করছিলাম, ভালো থাকার চেষ্টা করছিলাম। এরকম কিছু না যে আমার মনের মধ্যে নেই, সব সময় মনের মধ্যে আছে। বাড়িতে আজকে নেল পালিশ নিয়ে কথা বলেছে, বাড়িতে এই যে সাদা ওড়না নাইটি পরি না, আমার মা ভীষণ কষ্ট পায়। মাঝখানে শীতে কাটি, তবু আশেপাশের মাসিরা বলে যে মাঝখানে শীতে কাটবি না, সাইডে শীতে কাটবি। ঘরের মধ্যে থাকি, আশপাশ থেকে বৌদি কাকি ওরা এসে বলে যে বাইরে আসবি, আমাদের সাথে একটু কথা বলবি। এইগুলো সত্যি আমি দেখাতে পারছি না। যদি আজকে দেখাতাম তাহলে হয়তো আমি মহান হয়ে যেতাম, এখানে মহান হয়ে যেতাম। আজকে দিভাইটা আমাকে জোর করে পড়িয়ে দিয়েছে বলে আজকে এত কথা। আমি এরকম নর্মালভাবে কেন কথা বলতে পারছি, নর্মাল কথা দেখে সবার ডাউট হচ্ছে, মানে অনেক কথা বলছে ওআইটিতে, অনেক কথা বলছে। আমি কন্ট্রোভার্সি কেন চাইতাম না। আমরা 3 বোন ছিলাম, আমি সবার বড়। আমার মেজো বোনটা মারা গেছে, আর ছোট বোন আছে। মেজো বোনটার প্যারালাইসিস টাইপের ছিল, ছোটোর থেকেই হাঁটা চলাফেরা করতে পারতো না, 22 বছরে মারা গেছে। তো আমার ওই বোনটাও যখন মানে অসুস্থ ছিল না, আমার ওই আগে
শ্বশুর বাড়িতেও মানে খুব টর্চার হতো। তখন জানো তো আমি বাবাকে কিছু জানাতাম না, মাকে জানাতাম না। কেন জানো? কারণ বোনকে নিয়ে অলরেডি টেনশানে এসেছি না, তারপর যদি আমি আমার কথা বলি কেমন হয়, এর জন্য আমি কিছু জানাতাম না। কন্ট্রোভার্সিটা হলে আমাদের ভিডিও সবাই দেখে, এখানে ভয় লাগে। বাবার 2বার স্ট্রোক হয়ে গেছে, হয়তো বাবা দেখবে, দেখে হয়তো বাবার শরীরটা আবার খারাপ হয়ে যাবে। আর বাড়িতে না আমি কাঁদতে পারি না, দেখো আমি লাইভ করছি ঘরে দরজা দিয়ে, বাড়িতে কাঁদলেই না বাবার চিন্তা হয়, বুকে ব্যথা হয়, এরকম বাড়িতে কাঁদতে পারি না। হ্যাঁ বলতে পারো এখন কাঁদছি কেন, না আওয়াজ যাবে না, বাইরে দরজা দিয়ে রেখেছি, যদি বুঝতে পারে আমি লাইভ করছি চলে আসবে, কেন চিন্তা করছি। সকালবেলা খেতে বসেও মানে আমি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, বাট তাড়াতাড়ি খেয়ে আমি মানে ওদের সামনে আমি বেশিক্ষণ থাকি না, থাকলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, থাকতে পারি না। আজকে যদি আমি কাঁদি তাহলে হয়তো সবাই বুঝবে যে হ্যাঁ আমি আরিয়ানকে ভালোবাসি, আর যদি আমি হাসি হেসে খেলে বেড়াই তাহলে সবাই ভাববে যে না আমি আরিয়ানকে ভালোবাসি না। এটা কেমন ভাই, এটা কেমন? বোনের কথা বলছে, বোন সংসার করতে যায়নি, বোন পুতুল খেলতে গেছিল। তো যিনি ভিডিওটা করেছে, আমি নাম নেব না, ওনার নাম নেওয়াটা আমার উচিত না, বাট উনি আমার থেকে অনেক বয়স, আমার হয়তো আমার মায়ের বয়সে। তো মাসিমাকে আমি বলবো যে মাসিমা আপনার মেয়ের সাথে যদি এরকম হতো আপনি কি করতেন, কি করতেন আপনি? আপনার মেয়ের সাথে যদি এরকম হতো, আমরা তো তখন আসিনি সোশ্যাল মিডিয়াতে কিছু বলতে আসিনি, কারণ তখন আরিয়ান ছিল পাশে, আরিয়ান বলেছে এইসব নিয়ে বলার দরকার নেই, বেশি কিছু বলিও নি আমি। আমার বোনকে আমাদের সাথে কথা বলতে দিত না, আমার মা বাবার সাথে কথা বলতে দিত না। আরিয়ান ছিল বলে ওকে বার করে নিয়ে আসতে পেরেছিলাম ওই বাড়ি থেকে, না হলে আমরা পারতাম না বোনকে বার করতে। বোনের বিয়ে হয়েছিল বগুড়া কলেজ পাড়াতে। আমার বোনের যখন বিয়ে হয় ওরও 19 বছর ছিল, বাড়িতে ছিল, সবই ঠিকঠাক ছিল। যখন আমরা মেনে নিলাম, আমার মা মা মন থেকে মানতে চাইতো না, কিন্তু আমি বলেছিলাম যে না মেনে নাও, মেনে নাও, মেনে নিল। তো সবই ঠিক ছিল, কিন্তু বোনকে আমাদের সাথে কথা বলতে দিত না, আমার সাথে কথা বলতে দিত না। কেন? আমি বাপের বাড়িতে থাকি তার জন্য। বোন লুকিয়ে লুকিয়ে আমার সাথে কথা বলতো। প্রথম তো বোনকে কোনো ফোনই দিয়েছিল না, ফোন যাবা দিল, ওদের বাড়িতে ওয়াইফাই ছিল, শুধু হোয়াটসঅ্যাপে কথা বলতো। তারপরে অনেক বলার পরে সিম দিল, কিন্তু সিমে রিচার্জ করেও দিয়েছিল না। তারপর বোনের সাথে টুকটাক কথা বলতাম, আমাদের সাথে কথা বলতে দিত না বলে মানে লাস্ট যেদিন ওর বোনকে নিয়ে আসে এই বাড়িতে, সেদিন আমার সাথে কথা বলেছিল রাত্রিবেলা, কথা বলে না নাম্বার ডিলিট করতে ভুলে গেছিলো, সেটা নিয়ে ওর বাড়িতে অনেক কথা শুনিয়েছিল ওর শাশুড়ি, অনেক কিছু বলেছিল, অনেক কিছু মানে আরিয়ানকে নিয়েও শ্বশুর বাড়িতে থাকে, অনেক কিছু নিয়ে কথা বলেছিল, মাঝে মাঝে কথা বলেছিল, যেটা আমার বোন সহ্য করতে পারি না। আমার বোন না একটু অন্য টাইপের, মানে গালিগালাজ সহ্য করতে পারে না। বোন বাড়িতে ফোন করে বললো যে দিদি আমি থাকবো না, আমাকে নিয়ে যা, আমাকে এইভাবে বলছে। তো ওই সময়টা আমি গেছিলাম, কেন গেছিলাম, খুব কাঁদছিল, কিছুদিন ধরেই অশান্তি হতো, আমরা বলতাম চেপে থাক কিছু হবে না, খুব কান্না করছিল। তখন আমার একটা কথাই মাথায় ছিল যে আমাকে যখন মারতো না রাত্রি 11টা 12টার সময়, আমি তখন বাবাকে ফোন করে বলতাম, তখন আমার তো কোনো ভাই নেই, আমি ফোন করে বলতাম যে বাবা আমাকে নিয়ে যাও, তখন আমাকে আনতে যাওয়ার মতো না কেউ ছিল না, মার খেতাম, ওরকম মার খেতাম। তো আমি দেখলাম বোনকেও এরকম মানে কান্না করছে, ও কান্না যখন করছে খুব আদরের, আমার বোন খুব আদরের, আমার থেকে অনেক ছোট আমার থেকে। তো আমি এখনই যাবো, আরিয়ান তো বললো যে চল এখনই যাই। রাত্রি 12টার সময় ওকে বাড়ি থেকে বার করে নিয়েছিলাম, তাও বার করতে পেরেছিলাম না। যখন ওকে আনতে গেছিলাম ওকে আটকে রেখেছিল ওর ওর শাশুড়ি ঘরে, ও রেডি হয়েছিল, ঘরের মধ্যে ওকে আটকে রেখেছিল, সেটা মানে দরজা বাইরে থেকে লক ছিল, সেটা আরিয়ান দেখে ফেলেছিল, জানালা দিয়ে দেখে ফেলে আরিয়ানকেও সোমাকে বলছে তুমকো দরওয়াজা বন্ধ করকে রাখা। তো ও বলেছিল যে হ্যাঁ। তারপরে অভিজিৎ ওটা খুলে দিয়েছিল, ওর হাজব্যান্ড যে ছিল ওখানে আরিয়ানকে মারতে এসেছিল। আমি বলেছিলাম বোনকে কিছুদিন নিয়ে যায় আমাদের বাড়িতে থাকুক, পরে ওকে বুঝিয়ে সুঝে পাঠিয়ে দেবো। ওরা সেটাও আসতে দেবে না, টানা হিসড়া করছিল। এত টানা হিসড়া করতে করতে ওদের জোরের সাথে আমি পারিনি, বোনকে ভেতরে নিয়ে গেছে, নিয়ে ওদের মেন গেট দিয়ে দিয়েছে, আমি আরিয়ান বাইরে, আর একটা ভাই গেছিলো বাইরে। তখন বোন কান্না করছে আর বলছে দিদি আমাকে নিয়ে যা। ওর কাছে একটা ব্যাগ ছিল, ব্যাগে ছিল সোনার শাখা আর পলা, ওটা আমার কাছে দিয়ে দিয়েছিল। বারবার বলছিল যে বৌদি আমাকে নিয়ে যা, আমি থাকবো না, আমাকে নিয়ে যা, আমাকে মেরে ফেলে দেবে, এরকম বলছিল। তখন আমরা কি করবো, বউগুলা ফাঁড়িতে গেছিলাম, ফাঁড়িতে গিয়ে
পুলিশের সাহায্য নিয়ে তারপর বোনকে বার করেছিলাম ঘর থেকে। তারপরেও সব ঠিক ছিল, কিন্তু ওরা ঠিক ছিল না। আমরা এই যে বলছো না কেস করেছিলাম, কেসটা অনেক পরে করা হয়েছিল, কারণ ওরা আমাদের বাড়ির পাশে এসে না চিৎকার চিল্লামিল্লি করতো, বোনের নাম ধরে বাবার নাম ধরে গালিগালাজ করতো, ওর বন্ধু বান্ধবদের নিয়ে এসে, এমনকি আরিয়ানকে ফোন করে বলতো যে তোর বউ আমার গার্লফ্রেন্ড, অন্য ছেলেদের দিয়ে ফোন করাতো, তোর বউ আমার গার্লফ্রেন্ড, তুই কুটিপাড়া মোড়ে আয়, এরকমভাবে অনেকভাবে টর্চার করেছিল। তারপর আমরা থানায় গেছিলাম যে এইভাবে টর্চার করলে তো হবে না, আমাদের বাড়িতে তো সবসময় ছেলে মানুষ মানে কাজের সূত্রে তো যায় বাইরে, বাবা থাকে না সবসময়। এটা ভেবেই আমরা কেসটা করেছিলাম। যে সেবিক যে বলছো না, এই দিভাই বলেছে যে টুনি উনি একজন সেবিকা, আমি বলছি না আমরা দু বোন ধোয়া তুলসী পাতা, আমি বলছি না, একদমই বলছি না। কারণ তুমি এখন যে অসহায় অবস্থায় আছো, এই অবস্থায় তোমাকে আঘাত করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তোমার কথা সব লোক খারাপ আর তোমরা একটা ভালো, এটা হতে পারে কখনো? না না, একদম বলছি না আমরা ভালো। আজকে তুমি কি বোঝাতে চাইছো? তোমার বিরুদ্ধে বারবার তুমি একটা কথাই বলো যে টুনির কথা বললে, টুনি আজকে আমার বোনের কথা এসছে বলে আমি বোনের কথাটা বলছি, নাহলে আমি আসতাম না, বলতাম না। আমি জানি এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে, আমি আর কিছু বলবো না। আর আমি যে বলছো না পুলিশের ভয় দেখাচ্ছি সবাইকে পুলিশের ভয় দেখায়নি। আমি বলেছি পোস্টমর্টেম রিপোর্টটা আসুক, তারপরে ভিডিওটা করো, যে মার্ডার হয়েছে না অ্যাক্সিডেন্ট হয়েছে, পোস্টমর্টেম রিপোর্টটা আসুক, এটা বলতে চেয়েছিলাম। যে থানা থেকেও এটাই বলছে, পোস্টমর্টেম রিপোর্টটা আসুক। তো উনি বললো যে টুনির কথা বললো, টুনি ফোন করেছিল, বলেছিল আমরা কৃষ্ণনগর থেকে আসবো, তোমাদের কথা শুনবো, সেই কথা বলেছিল। আমি তখন এনাকে চিনতামই না, জানতামই না যে ইনি এরকম নিউজ করে বেড়ায়, জানতাম না। তারপর উনি আসে, আমাদের বাড়িতে আসে একদিন, হঠাৎ করে না জানিয়ে আসে। ওনার সাথে একটা ছেলে এসেছিলো, যে ছেলেটা ওনার নামও অভিজিৎ সরকার, উনি হবিবপুরের, আমার এক্স হাজব্যান্ডের ওখানে বাড়ি, আমার এক্স হাজব্যান্ডকেও চেনে উনি। তো আমি চিনতাম না ওনাকে, তখন আমি চিনিনি। যখন এসেছিলো বাড়িতে, উনি বাড়িতে আসলো, ওনাকে আমি খারাপও বলবো না, আবার খারাপ বলবো। রাস্তা থেকে মাইকে নিয়ে কথা বলেছে। এবার তুমি যে আমার বাড়ি আসছো, তোমার তো একটা পারমিশন অবশ্যই নেওয়া উচিত, যে তোমাদের এগুলো আমি ভিডিও করছি, ভিডিও করে আমি ছাড়বো, তাই তো? ভিডিওটা ভালো করে দেখবে, সবাই মুখে মাস্ক লাগিয়েছিল, ওরা না কেউ মানে টুনির দলের কেউ ছিল না, ওরা সবাই ছিল সোমার এক্স শ্বশুরবাড়ির লোকজন। সোমা দেখে সবাইকে চিনতে পেরেছিল, শুধু দুই একটা মেয়ে ছিল ওই ওনার মানে ওনার সাথে। তো উনি যখন বাড়িতে এসে যে অভিজিৎ ভিডিও করেছিল, উনি কিন্তু কন্টিনিউ ভিডিও করেনি, ভিডিও যে করছে সেটা আমরা বুঝতেও পারিনি। করছে, নামাচ্ছে, করছে, মেন কথাগুলো নিচ্ছে, মানে পুরো উনি ঠিক আছে, উনি যদি সমিতির মানে লোক হয় ঠিক আছে, উনি পুরো লাইভ করতে করতে আসবে, পুরো লাইভ করতে করতে দেখাবে, তাই না? কেটে এডিট করে সুন্দর করে, নেওয়া তো কোনো মানে হয় না। ভিডিওটা করেছে পুরো, মানে আমাদের কোনো কথা শুনেনি, আমাদের পাড়ার লোকের কোনো কথা শুনেনি। লাস্ট দিকে আমাদের পাড়ার লোক খেপে গেছিলো ওদের ওপর, ওরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো। মানে ওই মহিলা যেভাবে আমার বোনের সাথে কথা বলছিল, ওনার কথা আমার বোনের মুখে লাগিয়ে দিচ্ছিল। ওখানে কি বড় টাইটেল হয়ে গেল, হরলিক্সটা তো ভাগ্নের হরলিক্স ছিল, কদিন দিয়েছিল, আমার বোনের যখন শরীর খারাপ হয়েছিল তখন দিয়েছিল, কন্টিনিউ তো দেয়নি, 2 দিন 3 দিন দিয়েই মানে টাইটেল লিখে দিল, বেডে বসে বোন কি বৌমাকে হরলিক্স গুলিয়ে দেয় শাশুড়ি, হয়ে গেল এটা। ভিডিওটা এমনভাবে করলো আমরা খারাপ, তাও মেনে নিয়েছি যে হ্যাঁ আমরা খারাপ, যা হয়েছে আমরা খারাপ। আমরা ভালো, আমি বলছি না, এখনও বলছি না আমি ভালো, কিন্তু যারা ভিডিও করছো সঠিকটা জেনে ভিডিও করো। তোমরা দরকার আমার বাড়িতে আসো, এসে আমরা হয়তো মিথ্যা কথা বলছি, আমার পাড়ার সব মানুষ মিথ্যা কথা বলবে না, আমার পাড়ার সবাই খারাপ না, এসে শুনে যাও।